নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার গল্প এখন হয়তো নোটিফিকেশন মারফত আপনাদের কাছে নাও পৌঁছাতে পারে, তবে গল্পকথা কিন্তু প্রতি সপ্তাহে 2টি করে গল্প আনছে আপনাদের জন্য। তাই নোটিফিকেশন না গেলেও চ্যানেলে ঢুকে একবার অন্তত খোঁজ নিয়ে যাবেন। আর হ্যাঁ, গল্প শুনছেন অথচ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দেবেন আমাদের গল্প। সত্যি যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে লাইক বাটন প্রেস করতেও কিন্তু ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি কমেন্ট, লাইক, শেয়ার আমাদেরকে পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগাবে তো। তাই সঙ্গে থাকুন। আমরা একের পর এক আনতে চলেছি আপনাদেরই পছন্দের উপাদান। চলুন এবার গল্পের প্রসঙ্গে আসা যাক। আজকে আপনাদেরকে শোনাবো আমার লেখা আরও একটি গল্প, রাতের গভীরে। রৌনককে নিশ্চয়ই আপনাদের মনে আছে। যারা রৌনকের ব্যাপারে জানেন না তারা তার মানে নিশিগড়ের কালরাত্রি এবং তার দ্বিতীয় পর্ব রক্তচোষার কবলের নিশিগড় এ দুটি শোনেননি। চটপট তাহলে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে আগে এই গল্প দুটি শুনে নিন, তাহলে নিশ্চয়ই চিনতে পারবেন রৌনককে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আপনারা শুনবেন রাতের গভীরে। অফিসের কিছু ছুটি বাকি ছিল, অ্যাপ্লাই করায় ছুটিগুলো পেয়েও গেলাম। তার ফলে হাতে বেশ কিছুটা সময় চলে আসলো। তবে এই সময় তো আর বাড়ি বসে নষ্ট করা যায় না, তাই বেরিয়ে পড়লাম। বাঁকুড়ায় কৃষ্ণমোহনপুর বলে একটা গ্রাম আছে। আমার গন্তব্য সেখানেই। জায়গাটার খোঁজ পেলাম আমার একজন কলিগের থেকে। অফিসে একদিন টিফিনের সময় এই বিষয়ে আলোচনা ওঠায় আমার কলিগ বন্ধুটি সহাস্য মুখে বলেছিল, ওহে রৌনক, চিন্তা কি? তুমি ভায়া আমাদের বাড়ি থেকেই ঘুরে আসো না কেন? তোমাদের বাড়ি মানে ঠিক? আহা, আমাদের কলকাতার বাড়ি নয় হে, সে তো মাছের আড়ত। বাঁকুড়ায় আমাদের একটা বাড়ি আছে। গ্রামটার নাম কৃষ্ণমোহনপুর। খাসা জায়গা ভায়া। সেখানে তোমার এই ছুটির সদ্ব্যবহার ভালো করেই হবে আশা করি। যাও, সেখান থেকে ঘুরে আসো। কিন্তু মানে তোমাদের বাড়িতে তো কোনো ভাবনা নেই। আমাদের ওই বাড়িটা একেবারে ফাঁকা। তবে ভুতুড়ে বাড়ি ভেবে ভুল করো না আবার। ওখানে একজন কেয়ারটেকার রাখা আছে, সেই বাড়ির রক্ষণাবেক্ষণ করে। তুমি যাওয়ার দিনক্ষণ জানিয়ে দিও আমাকে, আমি সব জানিয়ে দেব তাকে। সব ব্যবস্থা করে রাখবে, পাকা লোক একেবারে। মুকুল আমার অফিসে এই সদ্য বদলি হয়ে এসেছে। বড়জোর মাস 2 হবে। তবে এর মধ্যেই বেশ গাঢ় হয়ে উঠেছে ওর সাথে আমার সখ্য। অদ্ভুত ব্যাপার বটে। মানে অদ্ভুত ব্যাপার বলছে এই কারণেই যে আমি খুব একটা কারোর সাথে খোলাখুলিভাবে মিশতে পারি না, যাকে বলে আত্মকেন্দ্রিক। সেই আমি কত দ্রুত মুকুলকে বন্ধু পাতিয়ে ফেললাম। আসলে আমাদের মনের তল আমরা নিজেরাও এখনো আবিষ্কার করে উঠতে পারিনি। এই জিনিস অথই, এর আনাচে কানাচে কখন যে কার জন্য অনুভূতি জমা হয়ে রয়েছে তার খবর একমাত্র এই মনই জানে। যাই হোক, তো ঠিকানা নিয়ে সোজা চলে এলাম কৃষ্ণমোহনপুর আমার ছুটিগুলোর সদ ব্যবহার করতে। কৃষ্ণমোহনপুরে পা দিতেই জলবায়ুর পরিবর্তন গোটা শরীর দিয়ে অনুভব করলাম। একেই বলে হাওয়া বদল। কলকাতার পরিবেশের সাথে এক বিস্তর ফারাক।
মনটা খুশি হয়ে গেল। এই পরিবেশে কিছুদিন থাকলে শরীর মন চাঙ্গা হতে বাধ্য। আদ্যপান্ত সবুজে ঢাকা একটা গ্রাম, ধান ক্ষেত, পুকুর, আমজাম গাছের বন, খড়ে ছাওয়া কোণে ঘর, আর তার ওপর দিয়ে বয়ে চলা মৃদু মন্দ বাতাস। আহ, মনটা একেবারে জুড়িয়ে যায়। বাসটা গ্রামের একটা বাস স্ট্যান্ডে আমাকে নামিয়ে ধোঁয়া উড়িয়ে চলে গেল। গ্রামের এই বিশুদ্ধ পরিবেশে বাসের ওই ধোঁয়াটাও যেন বেজায় বেমানান। বাস স্ট্যান্ড বললাম ঠিকই, তবে মেঠো রাস্তার পাশে কেবল একটা ফাঁকা জায়গা ছাড়া এটা আর কিছুই নয়। সময়টা গ্রীষ্মের দুপুর, তবে কলকাতার মতো দাবদাহ এখানে কিন্তু মোটে অনুভূত হচ্ছে না। উল্টে গাছের ছাওয়া ধরে গ্রাম্য মেঠো পথে হাঁটতে বেশ লাগছে। মুকুলের কথা অনুসারে বাস স্ট্যান্ড থেকে মুকুলদের বাড়ি হাঁটা পথে 10 মিনিট। ঠিকানাও আমাকে বলেই দিয়েছিল, সেই মতোই আমি চলছি। এই যে দাদা, নমস্কার। বলছি, এই ঠিকানাটা একটু দেখুন না, আমি কি ঠিক পথে যাচ্ছি? সোজা গিয়ে বাঁদিকে যান, একটা বট গাছ পাবেন, সেটা ধরে একটু এগিয়ে গিয়ে ডান হাতে ঘুরবেন, সামনেই দেখতে পাবেন। পথে দেখা হওয়া কিছু স্থানীয় মানুষদের কাছে ঠিকানা জিজ্ঞাসা করতে করতে সাবলীলভাবেই কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যে। তবে গ্রামটাকে যত ফুরফুরে মনে হচ্ছে, গ্রামের মানুষগুলোর ব্যবহার যেন ততটাই চাপা। গ্রামে বাইরের মানুষের আগমন দেখে যেন তারা খুব একটা খুশি হয়নি। যাই হোক, মনে এত খুশির দোলা যে এই সমস্ত ব্যাপারগুলোকে আর বিশেষ আমল দিতে চাইল না মন। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই জংধরা গেটটার সামনে এসে দাঁড়ালাম। জংধরা হলে কি হবে, সেটার কল কবজাগুলো কিন্তু এখনো বহাল তবিয়তে কাজ করছে। কারণ আমি কাছাকাছি আসতেই ক্যাঁচ কুঁচ শব্দে সেটা খুলে বাইরে বেরিয়ে এলো একজন ছোটখাটো লোক। কাঁধে একটা লাল রঙের গামছা, ছোট শরীরটার ওপর যেন খুব সুন্দরভাবে হিসেব করে মানানসই একটা ছোট্ট মাথা বসানো। মাথায় আবার কাঁচা পাকা ছোট ছোট চুল। ছোট্ট নাকটার ঠিক নিচে আরো ছোট একটা গোফের তলায় খেলা করছে এক সরল গ্রাম্য মানুষের মোলায়েম হাসি। এটাই রক্তিমদা হয়তো। তার মানে মুকুল আমার আসার খবরটা আগে ভাগে পাঠিয়ে দিতে ভোলেনি। লোকটা আমাকে দেখে একগাল হাসি নিয়ে এগিয়ে এসে বলল, পেন নাম হই দায়িতা বাবু, আসেন আসেন। আরে আপনার জন্যই এখানে দাঁড়াই আছি, চলেন ভেতরে চলেন। উত্তরে আমি হাত জোর করে বললাম, নমস্কার, আমি রৌনক মুখার্জি, আমি এখানে। আমাকে থামিয়ে দিয়ে বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে বলল, আর বলতে হবে না দায়িতা বাবু, ছোট বাবু আমার সব বলিছে ওই টেলিফোনে। অনেক দূর থেকে আসতেন, চলেন চলেন ঘরে বসি কথা হবে। এখানে বাড়িটার একটা ছোট্ট বর্ণনা দিই। পুরনো দিনের আদলে তৈরি দোতলা বাড়ি। বাগান পরিবেষ্টিত অংশের মাঝখানে সবুজের আবরণ গায়ে মেখে দাঁড়িয়ে রয়েছে বাড়িটা। প্রায় ৩-৪ বিঘা জমি পাঁচিল দিয়ে ঘেরা, আর তারই মাঝখানে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে এই বাড়িটি। বাড়ির সামনে একটা বড় ফটক, তার সামনেই জং ধরা এই পুরনো গেট। গেটটার ঠিক বাইরেই দাঁড়িয়ে কথা বলছি আমরা। দেন দেখি দায়িতা বাবু, ব্যাখ্যা না মারে দেন। না না, ঠিক আছে, আমি নিচ্ছি। ও বা তা বললি হয় নাকি, আপনি হচ্ছেন কি আমাদের অতিথি। এই বলে আমার বাঁধাতে এতটুকু আমল না দিয়ে
হাত থেকে ব্যাগটা এক প্রকার কেড়ে নিয়ে ফটকের দিকে এগোল রক্তিমদা। অগত্যা আমিও চারপাশটা দেখে নিয়ে রক্তিমদার পেছন পেছন ফটকের দিকে এগোতেই যাব, এমন সময় হঠাৎ পেছন দিক থেকে একটা শব্দ পেয়ে থমকে দাঁড়ালাম। নির্বোধ মানুষ, সব নির্বোধ মানুষ। পাগলাটে গোছের লোকটা কখন যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। না, দাঁড়িয়েছে বললে ভুল হবে, গান করছে আর ধেই ধেই করে লাফাচ্ছে। মন তোর এত ভাবনা কেন? পরনে একটা গেরুয়া জ্যাকেট, মুখ ভর্তি দাঁড়ি, হাতে একটা লাঠি, সারা অঙ্গে কালি ছুলে। জয় মা, মা মারে রক্ষা করিস। মন তোর এত ভাবনা কেন? জয় তারা, জয় তারা, মারে কোথায় তুই মা? মারে মারে কোথায় তুই? এই বলে এক অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকালো সে। ইতিমধ্যে রক্তিমদা আবারও ফিরে এসেছে আমার পাশে। পাগলাটে লোকটাকে দেখে সে খিঁচিয়ে উঠল। এই এই আবার তুই এসেছিস? আবার যা যা বলছি, যা, ভাগ 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 শালা ভাগ। জটাধারী লোকটি একবারও রক্তিমদার দিকে না তাকিয়ে গান গাইতে গাইতে মেঠো পথ ধরে চলে গেল। এবার আমার দিকে তাকিয়ে রক্তিমদা বলল, আর বলবেন না দায়দা বাবু, কয়দিন ধরে দেখতেছি পাগলাটা বাড়ির চারপাশে ঘুরঘুর করতেছে। এই আগে কখনো দেখিনি এরে, কোনতেছে এলো কে জানে। যাকে আসেন আসেন আসেন, ভেতরে আসেন দায়দা বাবু। আমি রক্তিমদার পিছু পিছু ফটক পেরিয়ে বাড়ির ভেতরে পা রাখলাম। ওপর নিচ মিলিয়ে মোট 10টা ঘর তো হবেই। নিচের একটি ঘর রান্নার, সেখানে রান্না বান্না করে রক্তিমদা, আর তার লাগোয়া ভাড়ার ঘরটিতে সে থাকে। আমার জন্য অবশ্য ওপরের একটি ঘর গুছিয়ে রাখা হয়েছিল। রক্তিমদা আমাকে সেই ঘরেই নিয়ে গেল। ঘরে ঢুকে দেখলাম বেশ দিব্যি ঘর। ঘরে একটি খাট, একটি আলমারি, একটা পড়ার টেবিল, আর তার পাশেই একটা জানলা। এই জানলাটি হল ঘরটির সব থেকে উত্তম জিনিস। ঘরে ঢুকে আমি প্রথমেই জানলাটা খুলে দিলাম। সাথে সাথে এক ঝাঁক দমকা হাওয়া মন প্রাণ জুড়িয়ে দিয়ে ঘরে প্রবেশ করল। এবার জানলা দিয়ে বাইরেটা দেখলাম। এই দিকটা বাড়ির পিছন দিক। দেখলাম নিচে একটা শান বাঁধানো পুকুরও রয়েছে, কিন্তু তার চারপাশে লতা পাতা গজিয়ে উঠেছে বেজায়। সবুজ গ্রাস করেছে পুকুরের শান। দেখেই বোঝা যায় দীর্ঘদিনের অব্যবহারে পরিত্যক্ত হয়ে আছে জায়গাটা। এইরূপ একটা স্থানে বসে লেখালেখি করলে সেটি ভালো বই মন্দ হবে না। লেখাকে সাহিত্য রসে সমৃদ্ধ করার জন্য এক আদর্শ পরিবেশ। ওহো, এতক্ষণ কথা হচ্ছে, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। নমস্কার, আমার নাম রৌনক। কলকাতার এক মাসিক পত্রিকার এডিটর পদে যুক্ত আমি। তাছাড়া কাজের ফাঁকে একটু আধটু সময় পেলে লেখালেখির ভূতটা আমার ওপরেও একেবারে গেঁড়ে বসে। তখন সাদা কাগজে খসমস আওয়াজ তুলে কলম না চালালে আর উপায় থাকে না। সুতরাং আমার এই অবসরের বিনোদন যে সেই লেখাই হতে চলেছে তা তো বলাই বাহুল্য। সেদিন রক্তিমদা রাত 8:30টার ভেতর খাবার দিয়ে দিল। ভাবলাম খেয়ে দিয়ে একটু লিখতে বসব, কিন্তু সারাদিনের যাতায়াতের ধকলে শরীর মন বড্ড ক্লান্ত। তার উপর এরকম আরামদায়ক জায়গা। তাছাড়া সত্যি কথা বলতে এখানে এসে মন শুধুই চাইছে একটু বিশ্রাম করতে। আহ, দারুণ পরিবেশ। তো আর 7-5 না ভেবে শুয়ে পড়লাম। ঘরের জানলাটা খোলাই রাখলাম।
রাতে ঠান্ডা হাওয়া আসবে এই ভেবে। অনেক রাতের দিকে ঘুমের মধ্যেই যেন শুনলাম বাড়ির পিছনের ওই পুকুরের দিক থেকে একটা শব্দ আসছে। জলের মধ্যে নেমে 2 হাত পা ছটকালে যেমন শব্দ হয় ঠিক তেমন। আর তারপরেই কারো একটা পরিত্রাহী চিৎকার। ঘুম ভেঙে গেল। তড়া করে উঠে বসলাম বিছানায়। ইলেকট্রিসিটি তখনও এই দিকটায় আসেনি, তাই রাতের বেলায় জ্বালানোর জন্য 2টো টেবিল ল্যাম্প আর একটা হ্যারিকেন রাখা হয়েছিল আমার ঘরটায়। তাদেরই একটা জ্বালিয়ে শুয়েছিলাম। এবার বিছানা ছেড়ে উঠে সেই টেবিল ল্যাম্পটার সলতেটা উঁচিয়ে সেটি হাতে নিয়ে খুব ধীরে ধীরে খোলা জানলার পাশে এসে দাঁড়ালাম। আবারও পেলাম সেই শরীর জোড়ানো বাতাসের স্পর্শ, সেই সাথে বাগানের থেকে ভেসে আসা অপূর্ব ফুলের গন্ধ। জানলা দিয়ে দেখলাম এক ঝাঁক অন্ধকার গায়ে মেখে পুকুরটার নিস্তব্ধে ঘুমাচ্ছে। এই হিমেল বাতাসের স্পর্শে দুঃস্বপ্নের রেশটা যেন এক লহমায় কেটে গেল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ফিরে এলাম বিছানায়। শরীর এলিয়ে দিতেই আবারও ঢলে পড়লাম ঘুমের কোলে। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখতে। বাড়ির পিছন দিকটায় বিভিন্ন ধরনের গাছপালা, তাদের মধ্যে বেশ কিছু ফুল গাছও আছে। বাগানটি নিদারুণ পরিপাটি করে সাজিয়ে রাখা। কোথাও কোনো অবাঞ্ছিত ঝোপঝাড় মাথা তুলতে পর্যন্ত পারেনি। দেখে বোঝা যায় রক্তিমদা রীতিমতো বাগানের যত্ন নেয়। তবে এসবের মধ্যে পুকুরের দিকটা কিন্তু বেশ বেমানান। সেদিকটা বেজায় অগোছালো। ওই দিকটাতেই যেন প্রকৃতি বাধাহীনভাবে নিজের মতো করে বেড়েছে। ঝোপঝাড়, আগাছার জঙ্গল, মানুষের হাত যে সেখানে পড়েনি তা বোঝাই যায়। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে ঘরে এসে দেখি রক্তিমদা প্রাতরাশ নিয়ে এসে হাজির। আমাকে ঘরে ঢুকতে দেখেই বলল, কনে গিলেন দায়দা বাবু? চারপাশটা ঘুরে দেখতি? নেন, এবার দুটো খেয়ে নেন দেখি, খাবারগুলো যে ঠান্ডা হয়ে গেল। তার হাতে ধরা প্লেটটার দিকে নজর গেল। এবার এখনো ধোঁয়া উঠছে ফোলা ফোলা লুচিগুলো থেকে। একটা জামবাটির ন্যায় বাটিতে ঘুগনি, সেই সাথে 4টে বড় বড় রসগোল্লা। আরে এই দেখো, সকাল সকাল এত খাবার এনে হাজির করেছো কেন? কি যে কর না দায়দা বাবু, নেন খেয়ে নেন। একা মানুষ, বেশি কিছু তাই আর করতে পারলাম কই, সামান্য একটু আয়োজন করলাম আর কি। এক নির্ভেজাল সারল্য মানুষটার চোখে মুখে। তার এই আপ্যায়ন তাই সাদরে গ্রহণ করলাম। জানলার পাশের টেবিলটায় হাতের প্লেটটা নামিয়ে রেখে রক্তিমদা বেরিয়েই যাচ্ছিল। এমন সময় আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা রক্তিমদা, বাগানের দেখভাল তুমি করো তো? হ্যাঁ দায়দা বাবু। চমৎকার পরিপাটি করে রেখেছো জায়গাটা। তবে পুকুরের দিকটা ওরকম কেন? আগাছায় ভরে গিয়েছে তো, ওদিকটা পরিষ্কার করো না কেন? আমার এই কথায় রক্তিমদার সহাস্য মুখটা হঠাৎ করে কেমন যেন বদলে গেল, হাসিটা উবে গেল। তবে পর মুহূর্তেই সে নিজেকে সামলে বলল,
আসলে দায়দা বাবু একা মানুষ তো, তাই তুই সব কাজ সামলে ওদিক পানে ঠিক নজর দিতে পারি নে। মাসে একবার অন্তত পরিষ্কার করার চেষ্টা করি। আর একটিও কথা না বলে রক্তিমদা যেন একটু ব্যস্ততার সাথেই বেরিয়ে গেল। ব্যাপার কি? রক্তিমদা ওভাবে চলে গেল কেন? কিছু কি লুকাতে চাইল? ধুর, কি সব ভাবছি। এমন ঝলমলে পরিবেশে এর মধ্যেও এসব ভাবনা আসে। নিজের উপরই যেন খানিকটা বিরক্ত হলাম। আসলে রহস্য কাহিনী লিখে লিখে এবং সেসব নিয়ে কাজ করতে করতে আমার মন রহস্য অনুসন্ধিৎস হয়ে থাকে সব সময়। যাই হোক, তবে এই মুহূর্তে পেটের মধ্যে ছুঁচোর দৌড়োদৌড়ি অনুভব করতে পারছি। অগত্যা সামনের টেবিলটার দিকে মনোনিবেশ করাই ভালো। সেদিন রাতে একটা ঘটনা ঘটল। আমি খাওয়া দাওয়ার পর বিছানায় পা ঝুলিয়ে বসে রয়েছি। ঘরের দুই কোণায় দুটো ল্যাম্প জ্বলছে। হলদেটে মিহি আলোতে ভরে রয়েছে গোটা ঘরটা। বেশ একটা ঝিম ধরা আলো আঁধারি পরিবেশ। বাইরে থেকে ঝিঁঝি পোকাদের একটানা গুঞ্জন ভেসে আসছে। সব মিলিয়ে পরিবেশটা কেমন জানি নিশ্চুপ, শান্ত। এই বাড়িটার চারপাশে অনেক দূর দূর পর্যন্ত অন্য কোনো বাড়ি নেই। বলা যায় গ্রাম থেকে একটু যেন আলাদা হয়ে দাঁড়িয়ে আছে বাড়িটা। তাই নিস্তব্ধতা যেন আরো বেশি করে অনুভূত হচ্ছে। এমন সময় হঠাৎ দেখি আমার ঠিক পাশেই বিছানাটা ধীরে ধীরে কেমন যেন ভিজে উঠছে। বিস্ফারিত নেত্রে চেয়ে রইলাম সেদিকে। হাজার খুঁজেও সেই মুহূর্তে কোনো কারণ উদ্ধার করতে পারলাম না। ততক্ষণে বিছানার উপর ভেজা অংশটা কেমন একটা অর্ধগোলাকৃতি আকার নিয়েছে। অর্থাৎ একটা মানুষ ভেজা শরীরে যদি ঠিক আমার মতো এই যেমন করে আমি বসে আছি এভাবে বসে, তবে তার সংস্পর্শে এসে বিছানার চাদরটা যেভাবে ভিজে যাবে, বর্তমানে আমার চোখের সামনে শূন্য বিছানাটা আপনা থেকেই সেভাবে ভিজে উঠছে। এমন অদ্ভুত ব্যাপার আমি আগে কখনো দেখিনি। এসবের মধ্যেই কেমন একটা অনুভূতি হতে আরম্ভ করল। মনে হচ্ছে কেউ যেন এই ঘরেই আছে, আমাকে দেখছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। ব্যাপারটা মনে হতেই আমার ঘাড়ের কাছের রোয়াগুলো দাঁড়িয়ে গেল। কি একটা অদেখা আতঙ্ক জাগলো যেন মনে। চারপাশের পরিবেশের নিস্তব্ধতা আমাকে আরো যেন চেপে ধরতে চায়। এমন সময় একটা দমকা বাতাস জানলা দিয়ে এসে আমার গায়ে লাগতেই চটকা ফিরল যেন আমার। আশেপাশে তাকিয়ে দেখলাম সবই তো স্বাভাবিক, কোথাও কোনো রকম গড়বড় নেই। এবার বিছানার দিকে নজর পড়ল। সেই ভেজা অংশটাও অনেকটা শুকিয়ে এসেছে। এতক্ষণ কেমন একটা সম্মোহনের মধ্যে চলে গিয়েছিলাম যেন। তাই এবার বিছানা ছেড়ে উঠে জানলার পাশের চেয়ারটায় গিয়ে বসলাম। বাইরের বাতাসে শরীর মন দুটোই চনমনে হয়ে উঠল মুহূর্তে। মাথাটাও পরিষ্কার হলো। এই অহেতুক ভয় পাওয়ার জন্য নিজের কাছে আবারও লজ্জিত হলাম। এর জন্য যে পুরো দস্তুর পরিমাণে এই নির্জন পরিবেশ দায়ী সে তো বুঝলামই, সেই সঙ্গে আমার এই রহস্যবাতিক মন। বিছানায় ওই জলের ছাপের ব্যাপারটাও অত্যন্ত স্বাভাবিক বলে মনে হলো। জল খেতে গিয়ে হয়তো কোনো সময় জল বিছানায় পড়েছিল, সেটাই হয়তো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কিছুটা জায়গা ভিজিয়ে দিয়েছে। বাকিটা সবই আমার এই মনের কল্পনা, বই আর কিছুই নয়।
এই পাগলা, এই দেখো আবার ঢুকে এসেছে। এই বেরো বেরো, আরেকটা বেরো, দূর হয়ে যা, দূর হয়ে যা। ধরতে পারবি না। তবে রে, দাঁড়া দাঁড়া, তো ব্যবস্থা করতেছি। কেউ আমাকে ধরতে পারবে না। বেশ একটা হইহট্টগোলের শব্দে পরের দিন সকালে ঘুমটা ভাঙল। আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে ঝুল বারান্দায় গিয়ে দাঁড়াতেই ব্যাপারটা দেখতে পেলাম। গতদিনের সেই পাগলটা গান গাইতে গাইতে আজ একেবারে বাড়ির চত্বরের মধ্যে ঢুকে এসেছে। দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা, পাগলা ছাগলা লোক পানদের। আর রক্তিমদা তাকে তাড়ানোর জন্য একটা লম্বা লাঠি উঁচিয়ে তার পিছন পিছন ছুটছে। এ দেখো আবার ওদিকে যাচ্ছে কেন? এই এদিকে 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 এদিকে, বেরো আগে বেরো, আমার অনেক কাজ পড়ে আছে, তোর পেছন পেছন দৌড়বো। পাগলটা একবার ফটকের ওপর দৌড়ি করে তো কখনো আবার ছুটে সেই পুকুরটার দিকে চলে যায়। এদিকে পাগলটাকে কিছুতেই বাগে আনতে না পেরে একরকম অস্থির হয়ে উঠেছে রক্তিমদা। তার হাজার দূর দূর করাতেও পাগলটা আজ কিছুতেই যেন বেরোতে নারাজ। আমার এক্ষেত্রে কিছুই করার নেই, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পাগলটাকে লক্ষ্য করছিলাম। কালি ঝুলি মাখা শরীর বটে, তবে রুগ্ন জরাজীর্ণ নয়। এভাবে পাগলামি না করলে হয়তো তাকে পাগল বলে ঠাহরই করা যেত না। লাফালাফি করতে করতে একবার মুখ তুলে আমার পানে চাইল সে। গতদিনের মতোই সেই অদ্ভুত প্রখর অর্থপূর্ণ দৃষ্টি, তবে ওই এক মুহূর্তের জন্যই। পরক্ষণেই মুখ ঘুরিয়ে চিৎকার করতে করতে ফটক টপকে ছুটে পালালো। আমাকে ধরতে পারবি না। মারে মা, কেউ আমাকে ধরতে পারবে না। ওদিকে রক্তিমদা রাগে গজগজ করছে। এতক্ষণে সে এবার রান্নাঘরে গিয়ে ঢুকল। আমি ঝুল বারান্দায় দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। গত দিনের মতো আজও সকালটা দারুণ। রাতের অন্ধকারের ন্যায় জীবনের সমস্ত অন্ধকারকেও পিছনে ফেলে এগিয়ে যাওয়ার যে উদ্যম মনোবল, যেন এই পরিবেশ, এই প্রকৃতি দান করতে সক্ষম। তবে এত আলোর মধ্যেও ক্ষীণ একটা অন্ধকার কিন্তু থেকেই যায়। পাগলটার ওইরূপ দৃষ্টি, এটা কি কেবলই ওর পাগলামি, নাকি সেদিন সকালের খাবার পেতে দেরি হলো। বুঝলাম ওই পাগলটার জন্যই হয়তো রান্নাতে বিলম্ব হয়েছে। অত্যন্ত স্বাভাবিকভাবে কেটে গেল গোটা দিন। আবারও ঘুরে এলো রাত। ঘড়িতে তখন বাজে 7টা। আমি জানলার পাশের টেবিলটায় বসে লেখালেখি করছি। তবে লেখা কিন্তু খুব একটা বেশি এগোচ্ছে না। এই 2 দিনের অত্যন্ত স্বাভাবিক ও সুখকর সময়গুলোর মধ্যে যে কয়েকটা অস্বস্তিকর ব্যাপারগুলো কাঁটার মতো বিঁধে আছে, সেগুলোর দিকেই বারবার মন চলে যাচ্ছে। না, ভীতু বলে আজ পর্যন্ত কেউ অপবাদ দিতে পারেনি আমাকে। ইতিপূর্বে কাজের সূত্রে এমন অনেক জায়গায় আমাকে কাটাতে হয়েছে যেখানে সাধারণ মানুষের যাতায়াত নেই। তবে যেটা আছে সেটা হলো অদম্য কৌতূহল। ছুটি কাটাতে এসেছি বলে আমার মন সেটাকে চাপিয়ে রাখতে পারেনি, আর তার জন্যই মনে জন্ম নিচ্ছে হাজারো প্রশ্ন। এই দেখো, আবারও না লিখে কলম হাতে করে বসে আছি। কিভাবে সময় নষ্ট করছি। এমন সময় সিঁড়িতে রক্তিমদার পায়ের শব্দ পেলাম। সন্ধ্যের চা খাওয়া হয়ে গিয়েছে, রাতের খাবার তো দেরি আছে এখনো। রক্তিমদা হঠাৎ আসছে যে, কিছু বলবে বোধহয়। ইতিমধ্যে ভেজানো দরজাটার ওপিঠে এসে দাঁড়িয়েছে পায়ের শব্দটা। আমি চেয়ারে বসে গলা তুলে বললাম, দরজা খোলা আছে রক্তিমদা? 1 সেকেন্ড, 2 সেকেন্ড,
3 সেকেন্ড, 4 সেকেন্ড। দরজা ঠেলে ঘরে কিন্তু কেউ এসে ঢুকল না। চট করে চেয়ার ছেড়ে উঠলাম, দ্রুত গিয়ে খুলে ফেললাম দরজা। একরাশ দমকা বাতাস ধেয়ে এসে আমার হাতে ধরা লণ্ঠনের অগ্নি শিখাকে কাঁপিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল যেন। চারপাশে ঝিমঝিম করছে অন্ধকার, কোথাও কেউ নেই। আমি যে স্পষ্ট শুনলাম রক্তিমদা হেঁটে সিঁড়ি দিয়ে উঠে এলো, দরজার সামনে এসে দাঁড়ালো, কিন্তু কই কেউ নেই তো। সম্পূর্ণ সচেতন অবস্থায় এত ভুল শুনলাম, নাকি যে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসেছিল সে রক্তিমদা নয়, অন্য কেউ? তাই যদি হয় তো নিমেষের মধ্যে সে গেল কোথায়? তৎক্ষণাৎ ল্যাম্প হাতেই তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নিচের ঘরগুলোর সামনের লম্বা প্যাসেজটায় হলদেটে আলোর এক ফালি এসে পড়েছে। আলোটা আসছে নিচেরই একটা ঘরের দরজার ফাঁক দিয়ে। ওটাই রান্নাঘর, ওখানে রক্তিমদা আছে নিশ্চয়। বড় বড় পায়ে এগিয়ে গেলাম সেদিকে। কাছে গিয়ে একটানে খুলে ফেললাম দরজা। আরে দাইদা বাবু যে, কি ব্যাপার, কিছু লাগবে? আরে এই তো রক্তিমদা, সেই একই রকম সারল্য মাখা মুখে চেয়ে আছে আমার দিকে। বটিতে বসে আলু কুচোচ্ছে সে। তার মানে একটু আগে আমার দরজার সামনে রক্তিমদা গিয়ে দাঁড়ায়নি? কি হইল দাইদা বাবু, অমন করি সেই আছেন যে? এই খিদি পেয়ে গেছে বুঝি? আমি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বললাম, না না, মানে খিদে পায়নি, এই একটু দেখতে এলাম একা একা তুমি কি করছো। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে ভাবতে লাগলাম রক্তিমদা ওপরে আসেনি। এদিকে আমি পায়ের শব্দ যে স্পষ্ট পেয়েছি সেটা হলপ করে বলতে পারি। আশেপাশে কাছাকাছির মধ্যে এমন কেউ নেই যে রাতের বেলা আমার সাথে দেখা করতে আসতে পারে। তাহলে কে এসেছিল? এমনটা তো হতেই পারে, হয়তো রক্তিমদাই গোপনে আসতে চেয়েছিল আমি কি করছি সেটা দেখতে। তবে তাই বা হবে কেন? যদি গোপনেই আসতে চায় তাহলে যেমন নিঃশব্দে নেমেছে তেমন নিঃশব্দেই তো আসতে পারত। কালকের ওই অদ্ভুত ঘটনাটার একটা যুক্তিযুক্ত কারণ বার করে সমাধান করেছিলাম বটে, কিন্তু অনেক যুক্তি দিয়েও আজকের ঘটনাটাকে কোনোভাবেই মনের ভুল বলে প্রমাণ করতে পারলাম না। তাড়াহুড়োতে দরজাটা খুলে রেখেই নিচে চলে গিয়েছিলাম। নানা রকম কথা ভাবতে ভাবতে দরজার চৌকাঠে এসে দাঁড়াতেই পাটা আটকে গেল। সেই সাথে আমার বিস্ফারিত নেত্রও আটকে গেল মেঝেতে। ঘরের মধ্যে হলদেটে আলোগুলো কাঁপছে। সেই আলোতেই দেখলাম সারা ঘর জুড়ে ঘুরে বেরিয়েছে একটা ভেজা পায়ের ছাপ। ভেজা পায়ে কেউ যেন ঘরময় হেঁটেছে। আমি নিচু হয়ে ঝুঁকে পড়লাম মেঝের ওপর। এ ছাপ স্পষ্ট কোনো মানুষের পায়ের, তবে আকার দেখে বোঝার উপায় নেই স্ত্রীলোক না পুরুষ। স্তম্ভিত হয়ে গেলাম। এই বাড়িতে আমরা দুইজনে থাকি, অথচ বারবার আমি তৃতীয় একজনের উপস্থিতির ইঙ্গিত পাচ্ছি। এ কি নিতান্ত আমাকে ভয় দেখানোর জন্য? কেউ কি চায় যে আমি এখানে না থাকি, নাকি কিছু একটা ঘটছে এই সুন্দর পরিবেশের আড়ালে?
হলদেটে আলোয় পায়ের ছাপগুলোকে অনুসরণ করলাম। দেখলাম সেটা ঘরের টেবিলটার দিকে গিয়েছে, যেখানে বসে আমি একদিন লেখালেখি করছি। এবার উঠে দাঁড়াতেই চোখে পড়ল খাতার পৃষ্ঠাগুলো ভিজে গিয়েছে। হাত দিয়ে বুঝলাম জলটা পাতার কোণ থেকে একটু একটু করে ছড়িয়ে পড়েছে গোটা পৃষ্ঠায়। তার মানে ভিজে হাতে আগন্তুক আমার খাতার পাতা উল্টে পাল্টে দেখেছে। এক প্রবল বিস্ময়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। ভেজা পায়ে যে এসেছিল সেবার ওই জানলার কাছে গিয়ে কিছুক্ষণ যে দাঁড়িয়েছে তা বোঝা গেল, কারণ ওইখানটায় তার শরীর থেকে অতিরিক্ত কিছু জলও ঝরে পড়েছে মেঝেতে। মেঝের উপর ঝুঁকে পড়ে এসবই দেখছি, এমন সময় আবারও পায়ের শব্দ শুনতে পেলাম সিঁড়িতে। সচকিত হয়ে দরজার দিকে চাইলাম। এখন আমার দরজাটা খোলাই, যে আসছে তাকে এবার নিশ্চয়ই দেখতে পাব। আওয়াজটা ধীরে ধীরে এগিয়ে আসছে। সিঁড়ি ছেড়ে এবার সেটা উঠল ঝুল বারান্দায়। সিঁড়ির মুখটায় একটা হ্যারিকেন ঝোলানো থাকে, আমার দরজার সামনেটা আর সিঁড়িটাকে আলোকিত করার জন্য। দরজার সামনের সেই আলোর গণ্ডির মধ্যেই এবার একটা দীর্ঘকায় ছায়া পড়ল। টান টান হয়ে বসলাম। এবার ছায়াটা ক্রমশ ছোট হতে হতে খোলা দরজাটার সামনে থেকে অদৃশ্য হলো। আরে দায়িত্ব বাবু, মেঝেতে বসে কি করছেন ওভাবে? দরজার সামনে সেই চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখ নিয়ে এসে দাঁড়িয়েছে রক্তিমদা, হাতে খাবারের থালা। রাতের খাবার দিতে এসেছে সে। না, আসলে কলমটা কোথায় যেন পড়ে গেল, সেটাই খুঁজছি। আবারও ব্যাপারটা চেপে গেলাম, কারণ ইতিমধ্যেই মেঝের সমস্ত জল শুকিয়ে গিয়েছে। আমার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রমাণ দেখানোর মতো কিছুই নেই। তাছাড়া সম্পূর্ণ নিশ্চিত না হয়ে আমি কিছু বলতে চাই না। একটা গ্রাম্য মানুষ আমাকে খামোখা ভীতু ভাববে, সেটা তো আর হতে দিতে পারি না। সেদিন রাতেও ঘুমের মধ্যে সেই একই স্বপ্ন দেখলাম। নিচের পুকুরের জলের ভেতর দাঁড়িয়ে কি যেন লাফালাফি করছে, হাত পা ছুড়ে শব্দ তুলছে জলে। আমি ঘরের খাটে বসে শুনছি তার পরিত্রাহী চিৎকার। এক টুকরো খড়কুটোকে আঁকড়ে ধরে প্রাণে বাঁচতে চাইছে। পরের দিন সকালে উঠে আবারও বাস স্ট্যান্ডের দিকে গেলাম। শুনে এলাম আগামীকাল সকাল কটায় শহরে যাওয়ার বাস পাওয়া যাবে। আর নয়, এখানে থাকতে আর মন চাইছে না। আজকের রাতটাই শেষ, আগামীকালে ফিরে যাব। না, আমি কিন্তু ঠিক ভয় পাইনি, তবে শরীর মনে কি একটা অস্বস্তি চেপে বসেছে যেন। সবসময় মনে হচ্ছে অদৃশ্য কোনো চোখ নজর রাখছে আমার উপর। আমার প্রতিটা কর্মকাণ্ডের প্রতি তার যেন অগাধ আগ্রহ। দুপুরের দিকে ভাবলাম রক্তিমদাকে ডেকে সবকিছু বলি, সর্বোপরি ওই পুকুরটা নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ অন্তত করি। প্রতি রাতে এভাবে একই স্বপ্ন দেখাটা খুব একটা তো স্বাভাবিক নয়। যদিও পরেই আবার মনের এই ইচ্ছাকে বাতিল করে দিলাম। কালই যখন চলে যাব তখন আর এসবের কি দরকার। সন্ধে পর্যন্ত সব ঠিকঠাকই থাকে। অন্ধকার যেই গাঢ় হয়, সেই যেন এই বাড়ির বাতাসে ছড়িয়ে পড়ে একটা উৎকণ্ঠা। প্রথম প্রথম এটাকে পরিবেশের মাদকতা মনে হয়েছিল,
তবে ধীরে ধীরে ব্যাপারটা যেন মনে একটা চাপা ভয়ের উদ্রেক ঘটাতে আরম্ভ করল। যথারীতি সন্ধ্যের চা নিয়ে হাজির হলো রক্তিমদা। চা খাওয়া শেষ করে লেখালেখি করতে বসলাম, যাতে মনকে এ বাড়ির অদ্ভুত সব রহস্য থেকে দূরে রাখতে পারি। আজকের রাতটুকু সব আমার মনের ভুল ভেবেই কাটিয়ে দেব, তাহলেই তো হলো। নিয়ম মাফিক রক্তিমদা 8:30টার ভেতর রাতের খাবার দিয়ে গেল। খাবার টেবিলে রেখে চলে যাওয়ার সময় ঘুরে দাঁড়িয়ে বলল, দাইদা বাবু, আকাশে আজ মনে হচ্ছে মেঘ করিছে, বড় ঝড় বাদল হতে পারে, সাবধানে থাকবেন। ঝড় উঠলি জানলা আর খুলে রাখবেন না কিন্তু। অদ্ভুত ব্যাপার, এতদিনের হাস্য উজ্জ্বল ভাবটা রক্তিমদার মুখে আজ আর নেই। তার বদলে কেমন একটা থমথমে ভাব। আমি আর বেশি ভাবলাম না এসব নিয়ে। রাতের খাওয়া দাওয়া সেরে জামা কাপড় খাতা কলম সব গুছিয়ে নিলাম। কাল সকাল 7:30টায় বাস, তাই 7টার মধ্যে বাড়ি ছেড়ে বেরোতেই হবে। রক্তিমদাকে আমার যাওয়ার ব্যাপারটা এখনো কিছু বলিনি। ঠিক করেছি একেবারে কাল সকালেই বলে বেরোবো। খাওয়া দাওয়া সেরে এবার জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। আজ সবই যেন স্বাভাবিক, কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। মনটাও কেমন যেন ফুরফুরে। বাইরে থেকে সুন্দর একটা হাওয়া এসে জুড়িয়ে দিচ্ছে শরীর। আহ, কি আরাম! হঠাৎ মনে হলো এমন সুন্দর পরিবেশ ছেড়ে কালই চলে যাব। এত সুন্দর জায়গায় আরো তো কয়েকটা দিন থাকা উচিত। না না, কাল যাব না, আরো কিছুদিন থাকবো আমি। এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে কি আর কারো মন চায়? এসব ভাবতে ভাবতে কেমন যেন হয়ে গেলাম। গুছিয়ে ফেলা ব্যাগটা পুনরায় খুলে বার করে ফেললাম। সব খাতা কলম জামা কাপড় সব বার করে ফেলেছি। বুঝতে পারছি এগুলো অস্বাভাবিক, কিন্তু কিছুতেই যেন নিজেকে আটকাতে পারছি না। আর এসব করতে করতে চোখের পাতা জুড়ে ঝাঁপিয়ে এলো ঘুম। নিজেকে সোজা করে রাখতে পারলাম না আর। শরীরটা নিজের অজান্তেই এলিয়ে পড়ল খাটের ওপর। ঘুম জড়ানো চোখে দেখলাম ঘরের আলোটা আস্তে আস্তে কমে আসছে। কতক্ষণ পর যে ঘুম ভাঙল তা বলতে পারি না, তবে ঘুম ভাঙতেই দেখি গোটা ঘরটা অন্ধকারে ডুবে আছে। তড়াক করে বিছানায় উঠে বসি। এবার অনুভব করলাম পুরো বিছানাটাই যেন জলে ভেজা। হাতড়ে হাতড়ে আরো একবার ভালো করে অনুভব করার চেষ্টা করলাম। আজ আর মনের ভুল নয়, আজ সত্যি সত্যি বিছানাটা ভেজা। বুকটা ঢিপ ঢিপ করে উঠল। মাথার কাছে টুলটা আন্দাজ করে এবার টেবিল ল্যাম্পটা হাতড়াতে লাগলাম। ল্যাম্পটা পেলাম বটে, তবে সেটা আমার হাতের ধাক্কায় টুল থেকে মাটিতে আছড়ে পড়ল। কাঁচ ভাঙার শব্দে ল্যাম্পের পরিণতিটা টের পেলাম। আর ঠিক সেই সঙ্গে পেলাম এক ভয়ানক অনুভূতি। সারা দেহের রক্ত যেন জল হয়ে গেল। কারণ একটা জলে ভেজা শরীর আমাকে স্পর্শ করেছে। ঠিক আমার কাঁধের কাছে কেউ যেন তার বরফের থেকেও শীতল হাত রেখেছে। এত শীতল অনুভূতি যে বাস্তবে কোনো কিছুর হতে পারে না,
আমার আতঙ্কগ্রস্ত মন ততক্ষণে সেটা বুঝে গিয়েছে। এবার ধীরে ধীরে আমার জ্ঞান লোপ পেতে বসল। ইতিমধ্যে কানের কাছে বেজে উঠল ততোধিক শীতল একটা কণ্ঠস্বর। শব্দটা কানের ভেতর দিয়ে আমার মাথায় পৌঁছে যেন মাথার সমস্ত কর্মক্ষমতাকে অচল করে দিল। ধীরে ধীরে আমি আমার সমস্ত শরীরের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকলাম। কি করছি, কেন করছি, কোথায় বা যাচ্ছি, এসব কোনো কিছুরই আর কোনো হুঁশ থাকলো না। আওয়াজটা এবার আস্তে আস্তে দূরে যেতে থাকলো, আর আমিও যেন তার টানে টানে এগিয়ে চললাম। ডাকটা যেন আমাকে টেনে নিয়ে চলেছে অনন্তের পানে। কোন দিকে কিভাবে এগিয়ে চলেছি কোনো জ্ঞান নেই। চারপাশে জমাট বাঁধা অন্ধকার আমার বুকের উপরে চেপে বসে আছে। চরম সংকটের দিকে ক্রমেই এগিয়ে চলেছি, সেটা হয়তো বুঝতে পারছি। সেই সাথে এটা অনুভব করতে পারছি এর থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই। কোনো অদৃশ্য কিছুর অঙ্গুলি হেলনে আমার শরীরটা আমার নিয়ন্ত্রণাধীনে আর নেই। এভাবে ঘোর লাগা অবস্থায় কত সময় কেটেছে তার কোনো ধারণা নেই। হঠাৎ একটা সময় অনুভব করলাম শীতল স্পর্শ। না, এবার স্পর্শ জলের। আমার শরীরের গোটাটাই প্রায় আমার গলার ওপর পর্যন্ত জলের মধ্যে ডুবে আছে। পায়ের কাছে শান বাঁধানো মেঝে জাতীয় কিছু অনুভব করতে পারছি। এটাই যা রক্ষে, না হলে হয়তো পুরোটাই ডুবে যেতাম এতক্ষণে। সম্পূর্ণরূপে সম্বিত ফিরতেই কানে এলো একটা শব্দ। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, সর্ব পাপহরে কালী, জয়ং দেহি নমস্তুতে, ওং কালী কালী মহাকালী। পেছনে ঘুরে চাইলাম, আকাশে কালো মেঘের ছিটে ফোটাও আর নেই। মধ্য আকাশে গনগন করছে পূর্ণিমার চাঁদ। চরাচর ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। সেই ফ্যাকাশে শীতল আলোয় দেখলাম জংলা ঘাটটার একটা উঁচু সিঁড়ির ওপর দুহাত তুলে আকাশের দিকে মুখ করে চিৎকার করে চলেছে জটা জুটোধারী লোকটা। তার কালি ঝুলি মাখা শরীরটাও আজ চাঁদের ফ্যাকাশে আলোয় উজ্জ্বল। আমিও এবার নিজেকে আবিষ্কার করতে পারলাম। বাড়ির পেছনের সেই ঝোপে ঝাড়ে ঢাকা পুকুরটার জলের মধ্যে গোটা শরীর ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি। ব্যাপারটা যেন এবার একটু একটু করে পরিষ্কার হতে থাকলো। তার মানে আমি আমার ঘর থেকে হাঁটতে হাঁটতে এই পুকুরের জলে এসে নেমেছি এবং একটার পর একটা ধাপ অতিক্রম করে এগিয়ে যাচ্ছি গভীর জলের দিকে। অর্থাৎ আমার সম্মোহনের প্রভাব না কাটলে হয়তো এতক্ষণে আমি জলের তলায়। সম্মোহিত অবস্থাতেই হয়তো ঢলে পড়তাম মৃত্যুর কোলে, কাকপক্ষীতেও টের পেত না। কিন্তু তেমনটা হয়নি। সম্মোহনের ভাবটা কেটে গিয়েছে। ওই ঘাটে দাঁড়িয়ে থাকা পাগল লোকটার উন্মাদের ন্যায় উচ্চারিত মন্ত্রের বলে।
উন্মাদ লোকটা তখনও চিৎকার করে চলেছে। এবার আমার পেছনের দিকে জলের মধ্যে একটা হুটোপুটির শব্দ অনুভব করলাম। চকিতে ঘুরলাম সেই দিকে। দেখলাম আমার থেকে কয়েক হাত দূরে পুকুরের জলের মধ্যে ছটফট করছে একটা কঙ্কালসার দেহ। না, দেহ নয়, সামান্য কিছু মাংস লেগে থাকা একটা আস্ত কঙ্কাল। উন্মাদ লোকটার ওইরূপ চিৎকারই বোধ হয় জলের মধ্যে ছটফট করতে থাকা কঙ্কালটার হাড়ে জ্বলন ধরিয়ে দিয়েছে। জলের মধ্যে ছটফট করতে করতে বিকট গলায় হুঙ্কার ছাড়ল সে। ওদিকে ঘাটে দাঁড়িয়ে থাকা উন্মাদ লোকটি কিন্তু তখনও থামেনি। হাসতে হাসতে একভাবে জপে চলেছে কালী নাম। আমিও ভয়ে আতঙ্কে কিংকর্তব্য বিমূঢ়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গলা অব্দি জলেই দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছি যে জলের মধ্যে ছটফট করতে থাকা ওই কঙ্কাল সার মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে আসার চেষ্টা করছে। তবে পরক্ষণেই আবার সেই উন্মাদ লোকটার মুখ থেকে উচ্চারিত কালী নাম তাকে প্রতিহত করছে আমার থেকে। তার হাড়ে তীব্র থেকে তীব্র জ্বলন ধরাচ্ছে। জলের মধ্যে থেকে বেশ কিছুটা উঁচুতে লাফিয়ে লাফিয়ে উঠছে, আর জলের মধ্যেই ডুবে যাচ্ছে তার শরীরটা। এভাবে ধীরে ধীরে ওটার শরীরের অবশিষ্ট সামান্য মাংসগুলো খসে পড়ে কালো হয়ে উঠল কঙ্কালটা। এভাবে একটা সময় প্রবল একটা চিৎকার করে তলিয়ে গেল পুকুরের জলে। আমি তখনও স্থাণু হয়ে জলের মধ্যেই দাঁড়িয়ে। চোখের সামনে যা দেখলাম তা আমার যুক্তিবাদী মন কিছুতেই মানতে নারাজ। তবে সবকিছুই যে আমার চোখের সামনেই ঘটেছে, এগুলোকে নিশ্চয়ই আর মনের ভুল বলে এড়িয়ে যাওয়া যায় না। এবার শুনতে পেলাম পাড়ে দাঁড়িয়ে থাকা লোকটা আমাকে ডাকছে। উঠে আয়, এখনো জলে দাঁড়িয়ে কেন? আমি জল কেটে জংলা ঘাটটায় এসে উঠলাম। লোকটা আবারও তার ময়লাটে দাঁত বের করে খিকখিক করে হেসে উঠে বলল, জয় তারা, মা আজ তোকে বাঁচিয়েছে, মা বাঁচিয়েছে। হে মা, মারে, নাহলে আজ ওই শয়তান তোকেও টেনে নিয়ে যেত ওই পুকুরের পাতাল গভীরে। ততক্ষণে লোকটার প্রতি ভক্তি শ্রদ্ধাতে আমার হৃদয় গলে জল হয়ে গিয়েছে। এই লোকটা না থাকলে আজ হয়তো আমি আর এই পৃথিবীতে থাকতাম না। বিস্ময়ের সমস্ত ভাবকে অনেক কষ্টে কাটিয়ে কোনো ক্রমে আমি এবার জিজ্ঞেস করলাম, ও কে ছিল বাবা? নিজের অজান্তেই পাগল লোকটাকে কখন যেন বাবা বলে সম্বোধন করে ফেলেছি। ও হলো সাক্ষাৎ শয়তানের দূত। প্রতি পূর্ণিমায় উঠে আসে ওই পুকুরের পাতাল অন্ধকার ছেড়ে, তারপর কোনো না কোনো মানুষকে টেনে নিয়ে যায়, তাকেও বানিয়ে তোলে শয়তানের দূত। এভাবে একে একে সমস্ত মনুষ্য জগৎকে ওরা শয়তানের অনুচর বানাতে চায়। এর আগেও অনেককে টেনে নিয়ে গিয়েছে সে। এরপর লোকটা একটা অদ্ভুত গল্প শোনাল। অনেক বছর আগে এই বাড়িটা ছিল এই এলাকার জমিদারদের বাগান বাড়ি। জমিদার তার ছোট ছেলেকে বাড়িটা দিয়ে দিয়েছিল।
বলা ভালো সেই ছেলে বুদ্ধি করে একরকম ছিনিয়ে নিয়েছিল বাড়িটা। বাড়িটার প্রতি তার বিশেষ টান থাকার কারণও আছে। গ্রামের থেকে একটু আলাদা বলে এদিকে মানুষের সমাগম কম, আর এটাই ছিল নিভৃতে কার্যসিদ্ধি করার জন্য তার কাছে আদর্শ স্থান। এই বাড়িতে জমিদারের সেই ছোট ছেলে নাকি শয়তানের সাধনা করত। একটা সময় পর হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। হাজার খুঁজেও তার আর কোনো হদিশ পাওয়া যায় না। এই ঘটনার বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন ছোটবাবুর খবর নিয়ে জমিদার বাড়ি এক গ্রামবাসী এসে হাজির হয়। তার বক্তব্য অনুসারে সেদিন ভোরবেলা সে ওই বাগানে গিয়েছিল ফুল তুলতে, যেদিন ছোটবাবু নিখোঁজ হয়ে যায়। এমনিতে ওই বাড়ির চত্বরে কারো ঢোকা নিষেধ, তবে সে ঢুকেছিল লুকিয়ে। প্রায় প্রতিদিনই ফুল চুরি করতে ঢুকত সে। আর তখনই দৃশ্যটা তার চোখে ধরা পড়ে। ছোটবাবুকে ওই পুকুরের জলে নামতে দেখে সে। এক অদ্ভুত কালো রঙের পোশাক পরেছিল সেদিন ছোটবাবু, যার পিছনে লাল রং দিয়ে মস্ত একটা ছাগলের মাথা আঁকা। ছোটবাবু সাঁতার জানে, তাই জলে নেমে ডুবে সে যাবে না। লোকটা তাই কিছুক্ষণ অপেক্ষা করে। হঠাৎ একটা সময় জলের মাঝখানে একটা আলোড়ন ওঠে, তবে পরক্ষণেই আবার সব শান্ত। কি হচ্ছে বুঝে উঠতে না পেরে আরো কিছুক্ষণ অপেক্ষা করে সে। তারপরেও যখন ছোটবাবু জল থেকে বের হচ্ছে না, তখন সে ভয় পেয়ে সেখান থেকে পালায়। পাছে চোর বলে জমিদার বাড়ি থেকে তার শাস্তির ব্যবস্থা হয়, তাই সে এতদিন কথাটা গোপন করেছিল। তবে অনেক ভেবে সে স্থির করেছে ব্যাপারটা জমিদার বাবুকে জানানো দরকার। তাই সে বলতে এসেছিল জমিদারকে। তবে সবথেকে আশ্চর্যের বিষয়, এই ঘটনা ঘটে যাওয়ার নাকি আরো বহু বছর পর গ্রামের লোকজন হঠাৎ করেই গ্রামের আনাচে কানাচে কালো আলখাল্লা পোশাক পরা একজনকে ঘুরে বেড়াতে দেখে, যার পোশাকের পেছনে লাল রং দিয়ে ছাগলের এক প্রকাণ্ড মাথা আঁকা, যার শিং দুটো বাঁকানো। আর যখন যখন তাকে দেখতে পাওয়া যেত, তার পরপরই নিখোঁজ হয়ে যেত গ্রামের কোনো না কোনো মানুষ। মূলত ঘটনাটা ঘটত পূর্ণিমার দিনগুলোকে কেন্দ্র করে। জটাধারী লোকটার মুখে সমস্ত শুনে আমি বেজায় বিস্মিত হলাম। তবে তার থেকেও বিস্মিত হয়েছি যে কারণে, এবার সেটা জিজ্ঞাসা করলাম। কিন্তু আপনি কে বাবা? আর আমাকে এভাবে বাঁচালেনই বা কেন? কারণ মায়ের তেমন ইচ্ছা ছিল। তোকে তো আর শয়তানের অনুচর হতে দেওয়া যায় না। তুই যে আগামী দিনে মনুষ্য সমাজের রক্ষা কবচ, তাদের হাতের অস্ত্র হবি। তবে সেই অস্ত্রের ধার সম্বন্ধে তুই এখনো অবগত নোস। আশা করি সে ঘটনা খুব তাড়াতাড়ি ঘটবে। লোকটার শেষের কথাগুলো কিছুই বুঝে উঠতে পারলাম না। তবে এটুকু বুঝে গিয়েছি, এই লোক আর যাই হোক উন্মাদ হতে পারে না। গত কয়েকদিনে তার চোখে মুখে যে অদ্ভুত ভাবটা দেখেছি, সেটাই লোকটির আসল পরিচয়। কালি ঝুলি মেখে পাগলের ন্যায় সেজে থাকাটা আসলে তার ভেক। আমি এবার হাত দুটো জড়ো করে প্রণাম করতেই লোকটা আবারও খ্যাপামো করতে করতে দূরের অন্ধকারের দিকে চলে গেল। এত ভাব না কেন? একবার কালী বলে বলে বসে রে ধ্যানে। হে মা, জয় তারা, জয় কালী।
সে রাত কোনো মতে কাটিয়ে পরের দিন ভোরবেলা কাক ডাকার আগেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। বেরোনোর সময় দেখেছিলাম রক্তিমদার ঘরের দরজাটা বন্ধ। বাকি সময়টা কাটিয়েছিলাম বাস স্ট্যান্ডেই। এরপর বাড়ি ফিরে এসে আমার প্রথম কাজ ছিল আমার ওই কলিগ বন্ধুকে পাকড়াও করা। মনে যে প্রশ্নগুলো জমে আছে তার উত্তর এখন সেই দিতে পারে, কিন্তু অফিসে গিয়ে যা শুনলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। ওই নামের কোনো লোক গত 2 মাসে কেন, গত 1 বছরেও আমাদের অফিসে বদলি হয়ে আসেনি। আমার বাকি কলিগদের সাথে কথা বলতে আরো জট পাকিয়ে গেল ব্যাপারটা। মুকুল নাম শুনে সবাই তো একেবারে আকাশ থেকে পড়ল। এই নামের কাউকেই তারা তো দেখেনি। আমারও মনে পড়ল এবার আমি যখনই মুকুলের সঙ্গে দেখা করতাম বা যখনই আমরা দুইজনে বসতাম, তখন তৃতীয় কোনো ব্যক্তি থাকতো না আমাদের সাথে। এত বড় অফিসের কেউ মুকুলের অস্তিত্বের কোনো টেরই পেল না। এদিকে গত কয়েক মাস ধরে দস্তুর মতো সে আমার সঙ্গে ঘোরাফেরা করল। মুকুল কি তবে ইচ্ছে করেই আমাকে আলাদা নিয়ে বসত? ব্যাপারটা নিয়ে খোলসা করে কারো সাথে আলোচনা করতে পারলাম না, পাছে কেউ আমাকে পাগল ভাবে। এই ঘটনার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই উত্তরবঙ্গে আমাদের অফিসের অন্য আরেকটি শাখায় এক বিশেষ কাজে যাওয়ার দায়িত্ব এসে পড়ল আমার কাঁধে। তাই আগামী সপ্তাহের মাঝামাঝি আমি যাচ্ছি উত্তরবঙ্গে। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখি, প্রতি রাতের সেই স্বপ্ন দেখার ব্যাপারটা পুরোপুরি কিন্তু বন্ধ হয়নি। মাঝে মাঝেই স্বপ্নে আমি ওই পুকুরটাকে দেখছি। সেই স্বপ্নে একটা জিনিস সংযোজন হয়েছে, সেটা হলো ওই খ্যাপা সাধুর বলা কয়েকটা কথা। সে বলছে ওই পুকুরের জলের গভীরে নাকি পাতালের দ্বার আছে। আমাকে যে আক্রমণ করেছিল সে সামান্য এক শক্তি, তাই তাকে কোনোভাবে আটকে দেওয়া গিয়েছে। ওই দ্বার কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। আবারও ওই দ্বার খুলে উঠে আসতে পারে শয়তানের অন্য কোনো দূতেরা। আপনারা শুনছিলেন অয়ন সাহা অর্থাৎ আমারই রচিত গল্প রাতের গভীরে। নিশিগড়ের কালরাত্রির সঙ্গে যোগসূত্র কি স্থাপন করতে পারলেন? যদি পারেন তাহলে কমেন্ট সেকশনে জানান। এরপর কি কি ঘটতে পারে সেটারও আন্দাজ নিশ্চয় পেয়ে গিয়েছেন এতক্ষণে। কি বুঝলেন কমেন্টে বলুন আমাদের। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই হাজির হব আবারও কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।